হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা রিক অ্যান্ড রিক্স মম ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো সকালবেলায় বাসি সমস্ত কাজবাজ নিয়েই আমাদের জীবনটা শুরু করতে হয়। তো সেই সব নিয়েই আজকের ব্লগ ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও একটা নতুন সকালে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। এখন প্রায় ঘড়িতে 7টা মতো বাজে আর আমি ঘরের বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর একটা কথা কি বলুন তো বন্ধুরা, সকালবেলায় যদি বাইরের ফ্রেশ হাওয়াটা ঘরের মধ্যে ঢোকে না, একটা পজিটিভ এনার্জি ফিল হয়। কি বলেন? আপনাদের হয় না? সকলেরই হয়, আমারও হয়। তো সকালবেলা সমস্ত ঘরের যেদিকেই জানলা থাকুক না কেন, সমস্ত জানলা কিন্তু আমি খুলে দিয়েছি, যাতে বাইরের পজিটিভ জিনিসটা, পজিটিভ হাওয়া বাতাস সবটা যেন ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, আর বাইরের নেগেটিভ ভাইবস যেগুলো থাকে সেগুলো যেন বাইরে বেরিয়ে যেতে পারে। তো সব গুছানো টুচনো হয়ে গেছে। আর সকালবেলা যত কাজই থাকুক না কেন, আগে কিন্তু বাসি ঘর ঝাঁট দিতে হবে। এটা লক্ষ্মীশ্রী ব্যাপার, কারণ সকলেই পুরাণ কাল থেকে দেখে আসছি, আমাদের গুরুজনরাও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাসি ঘরটা আগে ঝাঁট দিত। যতই কাজ থাকুক না কেন, বাসি ঘরটা কিন্তু আগে ঝাঁট দিতে হয়। তো বাসি ঘর আপনারা যেন তেন প্রকারে সিম্পলভাবে পরিষ্কার করে নাও দিতে পারেন, সিম্পলভাবে দিয়ে পরে হয়তো সুন্দর করে ক্লিন করে নিলেন, কারণ সকালে অনেকের কাজের চাপ থাকে। যেহেতু সকালে আমাদের কাজের চাপ খুব একটা বেশি থাকে না, তাই আমি কিন্তু ডিপ ক্লিন করেই ঝাঁটটা দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, আমার ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। প্রতিদিন একটু একটু করে যদি ঘরের ছোটোখাটো কর্নারগুলো যদি সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় না, তাহলে ওই ডিপ ক্লিনটা করা লাগে না, তাই না? তো যাই হোক, আমার ঘরের আশেপাশে তো প্রচুর গাছপালা আছে, আর এই গাছপালার জন্যই আমার ঘরটা আমার ভীষণ ভালো লাগে। শ্বশুর বাড়িতেই যে ঘরটা নিজে এসে থাকা হয় না, সেই ঘরটা ভীষণ আপন বলে মনে হয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমার ঘর এটা হলো রাস্তার ধারেই একদম। সমস্ত কাজ করা হয়ে গেছে, এবার চলে এসেছি একদম বেসিন এরিয়ায়। একটু মুখ ধুতে হবে, ব্রাশ করতে হবে, তো সেটা আমি করে নিচ্ছি। আর এখানে অ্যাকোয়াগার্ড থেকে একটু জল খেয়ে নিচ্ছি। খালি পেটে জল খাওয়া ভীষণ উপকার। আমি তো খাই, সকালবেলা ঘুম থেকে উঠে যদি খালি পেটে 1 গ্লাস জল খাওয়া যায়, সেটা মনে হয় শরীরের পক্ষে খুবই উপকারী। তো যাই হোক, আমার জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার চলে আসবো রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই কিন্তু আমি প্রথমেই রিক্সোনার জন্য হরলিক্স বানিয়ে নেব। গরম জলটা করে নিয়েছি, আর এদিকে দুধ চা বানিয়ে নিচ্ছি। মা, আমি, বাপি আমরা কয়জনা খাবো বলে। তো সোনা উঠে পড়েছে আজকে, আর সোনা উঠে পড়লেই না আমি বিছানা পরিষ্কার করে ফেলি। আমি হয়তো আগে উঠলাম, সোনা হয়তো ঘুমোচ্ছে, এরকম হয়। তো যাই হোক, সোনা উঠে পড়েছে আমার সাথেই, ওই জন্য আমার একদম সঙ্গে সঙ্গেই বেড পরিষ্কার করা হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে। আর তার জন্যই একদম ফ্রি মনে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই আগে বাবুর হরলিক্সটা বানিয়ে নিয়েছি। এবার আমাদের চাটাও বানানো হয়ে গেছে। এবার আমি চাটা ছেঁকে নেব। যেহেতু বাপি, আমি আর মা খাবো, 3 কাপ চা একদম পারফেক্ট হয়েছে, বেশিও হয়নি কমও হয়নি। সকালবেলা একটু গরম গরম চা খেলে কি হয়, একটা এনার্জি আসে, এটা কিন্তু সত্যি কথা। তবে চাটা কিন্তু খালি পেটে খাওয়া উচিতই না। আমরা সকলেই এই ভুলটা করে থাকি, খালি পেটে চা খাই। তো এটা কিন্তু লিভারের পক্ষে খুবই ক্ষতিকর। বিশেষ করে রং চা খেলে কিন্তু অতটা ক্ষতি হয় না, কিন্তু দুধ চা ভীষণ ক্ষতিকর। তো যাই হোক, আপনারা সবাই এটা মেনটেন করার চেষ্টা করবেন। আগে একটু বিস্কুট বা খালি পেটে কিছু খাওয়ার, তারপর কিন্তু চা খাওয়ার। তো চলুন চা খেতে খেতে কথা বলা যাক। চাটা চিরকাল কিন্তু বাপির ঘরে খাওয়া হয়, মানে আমার শ্বশুর মশাইয়ের ঘরে। তো মা বাপি কিন্তু অপর সাইডে আছে, মা যেহেতু পুজো টুজো করে তারপর খাবে, মায়েদের চাটা বাড়াই আছে, আর রিক্সা দৌড়োদৌড়ি করছে। আমি ভাবলাম এই ফাঁকে আমি চাটা আগে খেয়ে নিই, কারণ আমার যদি না এখন চা খাই, রিক্সোনাকে খাওয়াতে গিয়ে আমার চাটা ঠান্ডা হয়ে যাবে। আমি একদম ভীষণ চা ঠান্ডা ঠান্ডা খেতে পারি না, আমি একটু গরম গরম চা খেতে ভীষণ ভালোবাসি। তো একটু চাটা খেতে খেতে চিন্তা ভাবনা করে নিই যে আজকে রান্নাবান্না কী হবে, কারণ প্ল্যান যদি না করি, পরবর্তীকালে রান্না কমপ্লিট করতে রিক্সোনাকে নিয়ে সারাদিনের অনেকটা ধকল চলে যাবে, যার জন্য প্ল্যান করব যে কী করব। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি, প্ল্যান করব কি, ছোটো মাসিমণি সকালবেলায় ফোন করেছে, যখন চা খাচ্ছিলাম আর কি, চা খাওয়ার পর যখন রিক্সোনাকে হরলিক্সটা খাচ্ছিলাম না, তখন মাসিমণি ফোন করেছে কি আয় আমাদের বাড়িতে আজকে। তো যাই হোক, মা বাপি যেহেতু খাবে, মা বাপির জন্য আমি রান্না করে নিচ্ছি, আর রান্না টান্না করে রিক্সোনাকে চান করিয়ে নিয়ে আমি স্নান টান করে মাসিমণির বাড়ি চলে যাব।
হচ্ছে মাসির বাড়ি। এসে আর ক্যামেরাটা অন করা হয়নি, এই এখন করলাম। তো মাসির বাড়িতে এসেই মাসির সঙ্গে গল্প করছিলাম, এদের সাথে গল্প করছিলাম। আর এখন খাচ্ছি বিস্কুট আর একটু জলের বোতল নিয়ে নিয়েছি। এবার এখানে কাটবো আলুর পাঁপড় তৈরি করার জন্য যে ছোটো ছোটো করে পাতলা আলুগুলো কাটবো, এরকম কাটবো। আপনারা সবাই জানেন যে আমার মাসির বাড়িটা আমাদের পুরনো বাড়ির কাছে, একদম গ্রাম্য এলাকা। এই যে চতুর্দিকে মাঠ আর এই বাড়ি। গ্রামের বাড়িতে কতই না মজা। আমাদের বাড়িটাও গ্রামের মধ্যে, কিন্তু হলে কি হবে, একটু মফস্বল এলাকার মতো, মানে বাজার ঘাট যেখানে থাকে, গ্রামের মধ্যে একটা বাজার থাকে না, সেই বাজার এলাকায় আমাদের বাড়ি। আর গ্রামের ভিতরে যেখানেই যে মাসিমণির বাড়ি এসেছি, এখানেই কিন্তু আমার শ্বশুর বাড়ি। তো যাই হোক, গ্রামের মধ্যে দেখতেই পাচ্ছেন গাছপালা, প্রাকৃতিক দৃশ্য, এগুলো সবথেকে বেশি ভালো লাগে, তাই না বন্ধুরা? তো যাই হোক, মাসিদের এই আম গাছটায় প্রচুর পরিমাণে বকুল এসেছে, আম নিশ্চয়ই হবে, আর গাছপালা তো আছেই এই সমস্ত দেখে। তো মাসিমণি বলল যে সবাই যেহেতু নতুন আলু উঠেছে মাঠেতে, সেজন্য মাসিমণি বললো সরু সরু করে যদি আলুর পাঁপড় ভাজা যায় কেমন হয়। বললাম ঠিক আছে মাসিমণি, আমি কেটে দিয়েছি। আর মাসিমণি এখানে উনানে হচ্ছে পাঁপড়গুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছে নুন হলুদ দিয়ে। এগুলোকে রোদে শুকনো করে কি তারপর ভাজা হবে। দারুণ টেস্ট হয় বন্ধুরা খেতে, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। আমরা তো প্রত্যেক বছর এই নতুন আলু উঠলেই এটা বানিয়ে রেখে দিই, আর সারা বছর এটা খাওয়া হয়, প্রচুর পরিমাণে করা হয়। এবারে আমার শ্বশুর বাড়িতে এখনও কাটা হয়নি, মাসিমণির বাড়িতে গিয়ে আমি কেটে দিলাম। আর এখানে রাস্তা দিয়ে বউগুলো যাচ্ছিলো আর জিজ্ঞেস করছিলো তোমরা কি করছো এখানে উঠানে। তো আমরা বললাম যে আমরা আলুর পাঁপড় বানাচ্ছি। তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। আমি দুই রকমের আলুর পাঁপড় কেটেছি, একটা হচ্ছে গোল গোল করে একদম পাতলা পাতলা করে, আর একটা ঝিরিঝিরি করে যেমন আমরা আলু ভাজি লম্বা লম্বা করে ওইভাবে কুটেছি। এই যে কেটেছি দেখতেই পাচ্ছেন। এগুলোকেও হালকা সেদ্ধ করে নিয়ে এবার ছাদে রোদে দিলেই ব্যাস। তারপরে এবার আপনি সংরক্ষণ করে রাখতে পারেন ডিব্বার মধ্যে, তারপর সারা বছর তেলে ভেজে খেতে পারেন। ছাদে এসে গেছি একদম 3 তলার ওপরে। তো এসি আগে চারিদিকের ভিউজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে চালের পাঁপড়গুলো যেগুলো বানাচ্ছিলাম, ওগুলো এই কাপড়টা পেতে শুকনো করতে হবে। তো এই কাপড়টা পেতে নিই, তারপর শুকনো করতে দেবো। তো মাসিমণি তার আমাদের দুজনে মিলে কিন্তু কাপড়টা পেতে নিচ্ছি। আর কাপড়ের চারধারে 4টে ইট দিয়ে দিতে হবে, নইলে তো কাপড় উড়ে চলে যাবে। আর চালের পাঁপড়গুলো আলুর পাঁপড়গুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু কাপড় শুধু উড়িয়ে নিয়ে চলে যাবে, যার জন্য কাপড়টা পেতে তার উপরে চারধারে 4টে ইট দিয়ে দিয়েছি। আর এখানে এবার পাঁপড়গুলোকে, মানে আলুর যে পাঁপড় বানিয়েছি আর কি, ওগুলোকে একটা একটা করে ছাড়িয়ে রোদে দিতে হবে, আর সেইভাবেই রোদে দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে আলুর পাঁপড়ের রেসিপি যদি আপনারা দেখতে চান, সেটাও কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। যদি আপনারা দেখতে চান তাহলে আমি পার্সোনালি আপনাদের জন্য শুধুমাত্র এই আলুর পাঁপড় কিভাবে বানাতে হয়, কিভাবে করতে হয়, সমস্ত কিছু একটা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে উপহার হিসেবে দিতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।